ওয়েলকাম টু ডব্লিউবিসিএস গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব ইন্ডিয়ান ইকোনমির কমপ্লিট সিলেবাস নিয়ে। ঠিক আছে, তো তোমরা জানো যে আমি তোমাদেরকে কি না হিস্ট্রি, তারপরে তোমাদের শুরু করেছি পলিটি অ্যান্ড তার সাথে সাথে চলছে বায়োলজি। ওকে, এই তিনটে সাবজেক্ট আমি অলরেডি পড়ানো শুরু করেছি। তো এই তিনটে সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্ট শেষ হয়ে গেলেই আমি ইন্ডিয়ান ইকোনমি শুরু করব। তো ততদিন তো আর তোমরা বসে থাকবে না, ততদিন তোমাদের পড়তে হবে। তো তোমাদের সবাই বলছিলে যে সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করতে, তো আমি তোমাদের আজকে ইন্ডিয়ান ইকোনমির কমপ্লিট সিলেবাস আলোচনা করে দেব। এবং মাথায় রেখো, এই সিলেবাসটাকে ফলো করে যদি তোমরা চলো তাহলে তোমাদের ডব্লিউবিসিএস প্রিলিমস অ্যান্ড মেন্স দুটোই কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, আর সবসময় তোমাদের প্রিপারেশনটা হবে মেইনস ওরিয়েন্টেড। ঠিক আছে, প্রিলিমস ওরিয়েন্টেড নয়। ঠিক আছে, মেইনস ওরিয়েন্টেড করে চললে তোমাদের প্রিলিমস এমনিই কভার হয়ে যাবে। তাহলে কেউ কখনো মাথায় আনবে না যে আগে প্রিলিমের জন্য পড়ি তারপর মেইনসের জন্য পড়বো, এমনটা হয় না। ঠিক আছে, কারণ তুমি একজন সিভিল সার্ভেন্ট হবে, তোমার উপরে প্রচণ্ড দায়িত্ব থাকবে, আর সেই দায়িত্বের জন্য তোমার পড়াশুনো বা তোমার যে বর্তমান যে প্রিপারেশনের লাইফ সেটাও দায়িত্ববান বা দায়িত্বপূর্ণ হওয়া উচিত। হেন্স মেন্সকে ওরিয়েন্ট করে, মেন্সকে টার্গেট করে তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। ওকে, তো দেখো, ইন্ডিয়ান ইকোনমিতে সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে আমি সমস্ত সিলেবাস নিয়ে ডিসকাস করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের বলে দিই যে ডব্লিউবিসিএস গাইড চ্যানেলে আমি তোমাদেরকে জিএস সেকশন পড়াচ্ছি, জিএস সেকশন। অ্যান্ড যদি কেউ তোমরা আমার থেকে ম্যাথ অ্যান্ড ইংলিশ শিখতে চাও, ম্যাথ অ্যান্ড ইংলিশ, তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমার আরেকটি চ্যানেল রয়েছে এক্সাম সলিউশন, সেই চ্যানেলটিকে তোমরা ফলো করতে পারো, সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমাদের ভালো লাগে তো। ওকে, আচ্ছা, আরেকটা কথা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে আমাকে দয়া করে কেউ নোটের জন্য ফোন করবে না, আমি কিন্তু কোনো নোট প্রোভাইড করি না। পরিষ্কার কথা বোঝা গেল? দয়া করে কেউ আমায় নোটের জন্য ফোন করবে না। নোট ব্যতীত কিভাবে কি পড়তে হয় সেগুলোর জন্য আমায় ফোন করবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। কিন্তু আমি দেখছি যে মাঝে মাঝেই তোমাদেরকে ডেইলি কেউ ফোন করে বলছো স্যার নোট কি পাওয়া যাবে, নোট কি পাওয়া যাবে। আমি পরিষ্কার করলে বলে দিই, কোনো নোট অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, ওকে, নোট পাওয়া যায় না, কিন্তু আমি তোমাদের বই সাজেশন, বুক সাজেশন দিয়ে দিচ্ছি। তাই মনে রেখো, ইন্ডিয়ান ইকোনমি যখন তোমরা শুরু করছো, ইন্ডিয়ান ইকোনমিটা মানে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে এটা একটা ডিফিকাল্ট সাবজেক্ট বলে মনে হয়। কিন্তু মাথায় রেখো, আমি তোমাদের আজকে একটা কথা বলছি। নাম্বার ওয়ান, আমরা যে কোনো সাবজেক্টই পড়ি না কেন, সেই সাবজেক্টে আমরা থিওরি যত ভালো করেই পড়ি, কিন্তু তার সাথে সাথে আমরা যদি এমসিকিউ কোয়েশ্চেন সলভ না করি, আমি কি বললাম? আমি বললাম যে কোনো সাবজেক্ট আমরা থিওরি খুব ভালো করে পড়ছি, কোনো অসুবিধে নেই, কিন্তু সেই থিওরি পড়ার পাশাপাশি যদি আমি এমসিকিউ কোয়েশ্চেনগুলো না করি তাহলে আমার পড়াটাই বৃথা হয়ে যাবে। ওকে, কি বললাম? তাহলে থিওরির সঙ্গে সঙ্গে এমসিকিউ কোয়েশ্চেনগুলোকেও কিন্তু সমাধান করতে হবে। আর সেই জন্যে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আজকে কতগুলো বুক লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ, বুক লিস্টে মানে বইয়ের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বইগুলো পারচেজ করে নিতে পারো, যেখান থেকে তোমরা এমসিকিউও কমপ্লিট করতে পারবে। আর তার সাথে সাথে ইকোনমিক্সের তো আমি বই তোমরা দেখতে পাচ্ছ, বুক সাজেশন বলে এখানে আমি রেখেছি। তো দেখো, বুক সাজেশনের কথা যদি বলি, ইকোনমিক্স চ্যাপ্টারটি শুরু করার আগেই দেখো, ইকোনমিক্স চ্যাপ্টারটা এমন, যারা কমার্সের স্টুডেন্ট অর্থাৎ কিনা যারা 11-12 ক্লাসে ইকোনমিক্সটা পড়েছে, হ্যাঁ, তারা কিন্তু এই সাবজেক্টটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারে। কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা কিনা কি করেছে না, ইকোনমিটা তাদের কাছে এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সেই প্রথম সাবজেক্ট হয়, তো তাদের কাছে একটু ডিফিকাল্ট হয়েই যায়। তাই মনে রেখো, যে সমস্ত ছেলে মেয়েদের কাছে ইকোনমিক্সটা ডিফিকাল্ট লাগে তাদের জন্য বুক সাজেশন, প্রথম যেটা আমার সাজেশন সেটা হচ্ছে এনসিইআরটির বই ফলো করতে হবে, ক্লাস 9 to 12। ঠিক আছে, ক্লাস 9 to 12 এনসিইআরটি বুক, এটা সব থেকে গুরুত্বপূর্ণ মানে ইকোনমিতে প্রবেশ করার জন্যে। তোমরা যদি শুরুতেই রমেশ সিংকে নিয়ে খুলে বসো তাহলে হয়তো একটুখানি ডিফিকাল্ট লাগতেও পারে। আর বাংলা মিডিয়াম স্টুডেন্ট যারা, তাদের বলছি এনসিইআরটি ক্লাস 9 to 12 যদি তোমরা পড়তে না পারো তাহলে তোমরা কি করবে, দ্বিতীয় বইটা ফলো করবে, দ্যাট ইজ ভারতের অর্থনীতি বাই তুজাম্মেল হোসেন। তুজাম্মেল হোসেন স্যারের যে ভারতের অর্থনীতির বইটা রয়েছে সেই বইটাকে তোমরা সবার আগে পড়বে।
যখন ভারতের অর্থনীতি তোজাম্মেল হোসেনের বইটা পড়া কমপ্লিট হলো, দেন তুমি ইন্ডিয়ান ইকোনমিতে ঢুকবে রমেশ সিংয়ের বইতে। অর্থাৎ রমেশ সিংয়ের বই সবার আগেই শুরু করবে না, তাহলে তোমাদের পড়তে মনোটোনাস লাগবে, একঘেয়ে লাগবে, কারণ তোমরা কনসেপ্টগুলো কিছু বুঝতে পারবে না। ওকে, আর একটা কথা কি, ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট যেটাকে যদি কেউ পড়িয়ে না দেয় তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তাই বাংলা বই থেকে তোমরা যদি স্টার্ট করো তোমাদের প্রিপারেশন, তাহলে দেখবে যে আস্তে আস্তে সেগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারছো বা বুঝতে পারছো। ওকে, তাহলে আমার কথাটা কি হলো, আমার কথাটা হলো যে যারা ইংলিশে পড়তে চাও তারা এনসিইআরটি ক্লাস 9 to 12 পড়বে, সেখান থেকে বেসিক জিনিসগুলোকে ইকোনমিক্সে তোমরা সমস্ত টার্ম শিখে যাবে। হয়েছে? আর কি, ভারতের অর্থনীতি বাই তোজাম্মেল হোসেনের বইটা পড়বে। এই দুটো পার্ট যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং স্যারের এই বইটাকে তোমরা তখন পড়বে। ওকে, অ্যান্ড দেন লাস্ট তোমরা পড়বে যোজনা ম্যাগাজিনটা পড়বে। ঠিক আছে, যোজনা ম্যাগাজিনটা পড়বে। এখন যোজনা ম্যাগাজিনটা পড়ার দরকার কি, আমরা যদি 2018 সাল থেকে 2020 পর্যন্ত যদি কোয়েশ্চেনের প্যাটার্নটাকে দেখি, তখন আমরা কোয়েশ্চেনের প্যাটার্ন দেখছি যে ইন্ডিয়ান ইকোনমিকের যে কোয়েশ্চেন, 80% কোয়েশ্চেন তো ইন্ডিয়ান ইকোনমি এই সাবজেক্টটা থেকে আসছে, কিন্তু 20% কোয়েশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এই ক্ষেত্রে তোমাদের আমি একটা কথা বলি, ডব্লিউবিসিএস এর দেখেছো তোমাদের একটা ভার্স্ট সিলেবাস রয়েছে, যে কোনো সাবজেক্টই ধরো না কেন, সেই বিভিন্ন সাবজেক্টের একটা ভার্স্ট সিলেবাস রয়েছে। তো সমস্ত সিলেবাসকে কিন্তু আমরা যদি একটু ট্রিক মেথডে পড়তে চাই, তাহলে ট্রিক মেথডে কিভাবে পড়ব, যে বর্তমান সময়কালে যে ঘটনাগুলো ঘটছে সেই সমস্ত দিক থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো আসার চান্স বেশি থাকে। যেমন দেখো 2019-20 যেটা হলো সেটা কি হলো না, আমি যদি ইন্ডিয়ান পলিটির কথা বলি, ইন্ডিয়ান পলিটিতে তোমরা খেয়াল করবে যে 2019-20 সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এইটা নিয়ে বিশাল নাড়াচাড়া হয়েছে সারা দেশ জুড়ে, বা সারা মানে ভারতবর্ষের রেসপেক্টে সারা পৃথিবী জুড়ে তোলপাড় হয়েছে। তো এই সিএএ এই আইনটা যেহেতু 2019-20 খুব ইম্পর্ট্যান্ট, তাই মাথায় রেখো মেইনই হোক বা 2021 প্রিলিমিনারি হোক, মানে 2020 মেইন হোক বা 2021 প্রিলিমিনারি হোক, সেখানে কিন্তু এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সংবিধান ইন্ডিয়ান পলিটির পার্ট 2, মানে ভারতীয় সংবিধানের পার্ট 2 যেখানে সিটিজেনশিপ নিয়ে কথা বলা আছে, সেই জায়গা থেকে কিন্তু প্রিলিমিনারিতে বা মেইনসে ওই সংবিধান থেকে কিন্তু প্রশ্ন ওখান থেকে আসতে পারে। আবার আমি যদি ভূগোলের কথা বলি, তাহলে আমরা দেখব যে কাশ্মীরে চায়নার সঙ্গে ইন্ডিয়ার যে কনফ্লিক্ট হচ্ছে, ঠিক আছে, গালওয়ান ভ্যালিতে, তারপর গোলান ভ্যালিতে, ঠিক আছে, তা এই যে যে জায়গাগুলো অর্থাৎ আমাদের মানে জম্মু কাশ্মীরের যে এরিয়া যে সেকশনটাতে, তারপরে তোমার অরুণাচল প্রদেশের যে সেকশনটাতে মানে চায়নার সঙ্গে ডিসপিউট হচ্ছে ভূগোলের ক্ষেত্রে, ওই সমস্ত জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্সটা বেশি। তাই সাবজেক্ট ওরিয়েন্টেড ট্রিক মেথড যদি ইউজ করা যায়, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সকে যদি আমরা ফলো করি, তাহলে বুঝতে পারবো যে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসবে। ওকে, তো আমি বুক লিস্ট এখানে বলে দিলাম। তাই যোজনা ম্যাগাজিনটা তোমাদের অবশ্যই পড়া উচিত, যার কারণ ইন্ডিয়ান ইকোনমির যে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে সেইখান থেকে কিন্তু কোয়েশ্চেন দিতেই পারে। ওকে, আচ্ছা, চলো এবার আমরা দেখে নিই যে ইন্ডিয়ান ইকোনমির কোর টপিকগুলো কি, যেগুলো আমাদের পড়তে হবে। আচ্ছা, শুরু করার আগে আমি আরেকটা কথা বলে দিই, যখন আমি সিলেবাসগুলো তোমাদের দেখাবো, তোমরা কমেন্ট সেকশানে অনেকেই এই প্রশ্নটা করবে, আমি জানি। সেই প্রশ্নটা হলো যে স্যার এগুলো কোথা থেকে পড়বো, কি করে খুঁজে পাবো কোথায় কোনটা রয়েছে। তার জন্যে আমার প্রথম সাজেশন শোনো, যদি তোমাদের এনসিইআরটি ক্লাস 9 to 12 কমপ্লিট হয়ে যায়, ভারতের অর্থনীতি তোজাম্মেল হোসেনের বইটা যদি কমপ্লিট হয়ে যায়, রমেশ সিংয়ের বইটাকে শুধুমাত্র একবার শুরু থেকে শেষ রিডিং পড়বে। কি বললাম বুঝেছো? আমি আবার বলি, রমেশ সিং স্যারের ইন্ডিয়ান ইকোনমি বইটা শুরু থেকে শেষ টোটাল বইটা একবার মাত্র রিডিং পড়বে, রিডিং, কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট মন দিয়ে একটু পড়ে যাও, একবার রিডিং পড়ে যাও। এতে কি হবে, এতে আমি তোমাদের যে টপিকগুলো এখন দেখাবো অর্থাৎ সিলেবাস যেগুলো দেখাবো, তোমাদের ব্রেনে ক্লিক করবে যে এই টপিকগুলো কোথায় কোথায় রয়েছে রমেশ সিং স্যারের বইতে। কি বললাম বোঝা গেল? তাহলে কমপ্লিট বইটাকে তোমরা যদি একবার অন্তত রিডিং না দাও, তাহলে বুঝতে পারবে না যে কোথায় কোন টপিকটা রয়েছে। ওকে, আর আমি হিস্ট্রি বা পলিটি, বায়োলজি এর 3টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যখন শেষ হয়ে যাবে, তখন আমি ইন্ডিয়ান ইকোনমি তোমাদের শুরু করব। ওকে, চলো তাহলে দেখি সিলেবাস।
সিলেবাস নাম্বার 1, এবং এগুলো তোমরা নোট করে নেবে খুব ভালো করে, ঠিক আছে, বা স্ক্রিনশটও তোমরা নিয়ে নিতে পারো। ওকে, দেখো ডিফারেন্ট টাইপস অফ ইকোনমিক সিস্টেম, ঠিক আছে, ইকোনমিক সিস্টেমটার যে বহু ধরনের ইকোনমিক সিস্টেম রয়েছে, তাই না? ডিফারেন্ট টাইপস অফ ইকোনমিক সিস্টেমের মধ্যে কী পড়ে? একটা তো আমরা পাই হলো ক্যাপিটালিস্টিক ইকোনমি, একটা পাই হলো সোশ্যালিস্ট ইকোনমি, আর একটা পাই মিক্সড ইকোনমি। তো এইগুলো নিয়ে তোমাদের পড়তে হবে। অ্যান্ড দেন ডিফারেন্ট সেক্টরস অফ ইকোনমি, ইকোনমির যে ডিফারেন্ট সেক্টরস রয়েছে, কী কী রয়েছে? প্রাইমারি সেক্টর রয়েছে, সেকেন্ডারি সেক্টর রয়েছে, অ্যান্ড টার্সিয়ারি সেক্টর রয়েছে। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি সেক্টর, এইগুলো নিয়ে তোমাদের পড়তে হবে। অ্যান্ড দেন স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান ইকোনমি, আমাদের ভারতের যে ইকোনমি, সেই ভারতের ইকোনমির যে স্যালিয়েন্ট মানে বিশিষ্ট যে মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে। তারপর কি প্ল্যানিং ইন ইন্ডিয়া, মানে ভারতবর্ষের প্ল্যানিং সম্পর্কে পড়তে হবে, যেটা কিনা 2017 সাল পর্যন্ত তো 5 ইয়ার প্ল্যানস ছিল, কিন্তু 2017 পরে এই 5 ইয়ার প্ল্যানস বা প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়াকে ডিজলভ করে দেওয়া হয়। ডিজলভ করে নতুন একটা কমিটি তৈরি হয়, যেটা হচ্ছে নীতি আয়োগ। নীতি আয়োগ তৈরি হয়। এবং দেখো মনে রাখবে, প্ল্যানিং ইন ইন্ডিয়া হচ্ছে প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়ার মাধ্যমে, কিন্তু নীতি আয়োগ হয়, নীতি আয়োগ থেকে যে প্ল্যানটা হয় সেটা 3 বছরের জন্য হয়, ঠিক আছে, 3 ইয়ার্সের। তাহলে নীতি আয়োগের যে প্ল্যান সেটা হয় 3 ইয়ার্সের, আর প্ল্যানিং কমিশনের প্ল্যানটা হতো 5 বছরের জন্য। ওকে, আচ্ছা, প্ল্যানিং ইন ইন্ডিয়া ঘটনাটা কি দেখো, যখন ভারতবর্ষ স্বাধীন হলো, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে দেখা গেল যে ভারতবর্ষ প্রচণ্ড গরিব দরিদ্র একটা দেশ হয়ে পড়ে রয়েছে। কেন হয়েছে? কারণ ইংরেজরা ভারতের অনেক সম্পদ ধন তারা তাদের দেশে নিয়ে গেছে এবং ভারতবর্ষকে একটা দৈন্য অবস্থায় ফেলে দিয়েছে। সেই সময় দাঁড়িয়ে যখন ভারতের বাসিন্দারা ভারতের ক্ষমতা যখন হাতে পেল, তখন তারা দেখলো যে ভারতের বিভিন্ন জায়গায় দুর্বলতা রয়েছে। তখন কি করলো, যে তারা ঠিক করলো যে আমরা 5 বছরের জন্য একটা প্ল্যান করব। কি প্ল্যান করব? যে ধরো যে আমি প্রথমে কি করলাম, আমি 5 বছরের জন্য কৃষিটাকে মাথার মধ্যে রাখলাম, যে কৃষির জন্য আমি এত টাকা খরচ করব, এবং আমি চাইবো যে কৃষি থেকে আমার যদি এখন 10 টাকা ইনকাম হয়, আমি টার্গেট করলাম যে 5 বছর পরে গিয়ে কৃষির থেকে আমাকে 20 টাকা ইনকাম করতে হবে। তো এই যে প্ল্যান মানে কি? তাহলে প্ল্যান মানে হচ্ছে কোনো একটা সেক্টরকে সময় দেওয়া, 5 বছরের সময় দেওয়া, সেই 5 বছর ধরে সেই সেক্টরে কিছু ইনভেস্টমেন্ট করা, তার জন্য কিছু রুলস রেগুলেশনস তৈরি করা, তাকে মডিফিকেশান করা, যে তার থেকে বেটার কোনো জিনিস তৈরি হতে পারে। ওকে, এখান থেকে সৃষ্টি হয়েছিল 5 ইয়ার্স প্ল্যান। মনে রেখো, ভারতবর্ষে 12টি 5 ইয়ার্স প্ল্যান হয়েছে, 12টি 2017-তে শেষ হয়েছে। তার মানে 60 বছরের মানে 5 ইয়ার্স প্ল্যান হয়েছে, তার মধ্য দিয়ে কিন্তু আমাদের আজকের ভারতবর্ষ তৈরি হয়েছে। আর 2017 পর থেকে নরেন্দ্র মোদী সরকার কিন্তু প্ল্যানিং কমিশনকে উঠিয়ে দিয়ে নীতি আয়োগ করেছেন, এবং নীতি আয়োগের এক একটা প্ল্যান হয় 3 বছরকে মাথায় রেখে। ওকে, আচ্ছা, তারপর তোমরা পড়বে নিউ ইকোনমিক পলিসি। ঠিক, দেখো নিউ ইকোনমিক পলিসিটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, এটা কেন গুরুত্বপূর্ণ টপিক? নিউ ইকোনমিক পলিসি আমি তোমাদের একটু বলার চেষ্টা করি। যে দেখো এখানে লেখা রয়েছে এলপিজি মডেল, ঠিক আছে, এলপিজি মডেল, এটা কিন্তু গ্যাস নয়, ঠিক আছে, এলপিজি গ্যাস নয় কিন্তু, এলপিজি মডেল অফ 1991। দেখো ভারতবর্ষের একটা প্রাচীন ইতিহাস রয়েছে। ভারতবর্ষ দেখেছিল যে যদি আমরা বাইরের থেকে, ইংরেজরা কি করতে এসেছিল ভারতবর্ষে বলো? ইংরেজরা ভারতবর্ষে এসেছিল ব্যবসা বাণিজ্য করার নাম নিয়ে। তো ইংরেজরা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার নাম নিয়ে এসে ভারতবর্ষে কি করলো? তারা তাদের সেই ব্যবসা বাণিজ্যকে ভুলে গিয়ে ভারতকে দখল করলো, ভারতের শাসন ব্যবস্থাকে গ্রহণ করলো। এই জন্যে ভারত যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে ভারতীয় যে শাসক যারা হয়েছেন, তারা কল্পনা করেছেন যে বিদেশি কোম্পানিকে আর ভারতে আসতে দেওয়া যাবে না, কারণ বিদেশি কোম্পানি যদি ভারতে আসে তাহলে তারা হয়তো ইংরেজদের মতন কোনো এক সময় ভারতকে আবার অধিগ্রহণ করে নেবে। অর্থাৎ কি, একটা কথা আছে বাংলায় যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তো ভারতবর্ষের অবস্থা হয়েছিল তেমন। তাই 1991 সাল পর্যন্ত, স্বাধীনতার পরবর্তীকালে 1947 থেকে 1991 সাল পর্যন্ত ভারতবর্ষের যে ইকোনমি ছিল সেটা ছিল একদম সেই কি বলে না, মানে কুয়োর ব্যাঙের মতন। কুয়োর ব্যাঙ বলে একটা গল্প আছে, জানো? কুয়োর ব্যাঙ, যে মনে করো ওই কুয়োটাই তার পৃথিবী। তো ভারতবর্ষের ইকোনমিটাও সেই কুয়োর ব্যাঙের মতনই ছিল। অর্থাৎ কিনা ভারতের ইকোনমিটা এত রুলস অ্যান্ড রেগুলেশনস দিয়ে আবদ্ধ ছিল, যেখানে বাইরে থেকে কারো এসে ব্যবসা করা বা ভারতের থেকে লোক বাইরে গিয়ে ব্যবসা করাটা খুব জটিল একটা পরিস্থিতির মধ্যে ছিল। কিন্তু 1991 সালে একটা এলপিজি মডেল গ্রহণ করা হয় ভারতীয় অর্থনীতিতে। এলপিজি মডেলের এল ফর লিবারালাইজেশন, অ্যান্ড
লিবারালাইজেশন মানে কি? লিবারালাইজেশন মানে হচ্ছে মুক্ত করা, শিথিল করা। মানে কি, ভারতবর্ষে যে আইন কানুনগুলো ছিল সেই আইন কানুনগুলোকে, মানে অর্থনীতি রিলেটেড, সেগুলোকে একটু লিবারাল করে দেওয়া হয়, সেগুলোকে একটু শিথিল করে দেওয়া হয়, যাতে কিনা বাইরে থেকে কোনো লোক আমাদের দেশে এসে ব্যবসা করতে পারে বা আমাদের দেশের কোনো লোক বাইরে গিয়ে ব্যবসা করতে পারে। তারপরে দেখো পি ফর প্রাইভেটাইজেশন। প্রাইভেটাইজেশন মানে কি? যেখানে ব্যক্তি মালিকানায় বিভিন্ন সেক্টরগুলো তৈরি হোক। দেখো, প্রাইভেটাইজেশন প্রচুর পরিমাণে দেশের জন্য উন্নতিতে কাজ করে। কেন জানো? দেখো, প্রাইভেটাইজেশন যদি না হয় তাহলে সত্যিকারের ডেভেলপমেন্ট আসে না। কেন? সোশ্যালিস্টিক ইকোনমি যদি আমরা যখন পড়ব, তখন আমরা দেখব সোশ্যালিস্টিক ইকোনমিতে দেশের যা কিছুই হবে না কেন সেগুলো গভর্নমেন্ট দ্বারা, সরকার দ্বারা, সেই দেশের সরকার দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত হবে। কিন্তু প্রাইভেট সেক্টরটা হলো এমনই জিনিস যেখানে ব্যক্তি মালিকানায় বিভিন্ন প্রোডাকশন, বিভিন্ন সার্ভিসের তৈরি হয়। যেমন আমি একটা কথা বলি, এই যে করোনা প্যান্ডেমিক চলছে, ঠিক? এই করোনা প্যান্ডেমিকের সময় যে সরকার চাইছে যে আমি এই ওষুধটা তৈরি করব, করোনার ভ্যাকসিনটা তৈরি করব, করোনার ভ্যাকসিনটা তৈরি করে জনগণের মধ্যে বিলিয়ে দেব। এটা হলো সোশ্যালিস্টিক একটা মাইন্ডসেট, যে যা কিছুই হোক না কেন সরকার করবে। কিন্তু প্রাইভেটাইজেশন বলে কি, যে সরকার তো চেষ্টা করছেই, তার সাথে সাথে তোমার যদি কোনো ল্যাব থাকে, তুমি যদি কোনো ভ্যাকসিন তৈরি করতে পারো, তুমিও করো, তুমিও করো, রাম শ্যাম যদু মধু যে যে পারো ভ্যাকসিনটা তৈরি করার চেষ্টা করো। অর্থাৎ প্রাইভেটাইজেশন, ব্যক্তি মালিকানা সত্তা দেওয়া। এতে কি হয়? এতে সত্যি সত্যি দেশের গ্রোথটা হয়। ঠিক আছে, কি বললাম? ওকে। তারপর হচ্ছে জি ফর গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন হলে কি হয়? গ্লোবালাইজেশন হলে যেটা হয় কিনা, আমি একটু আগেই বললাম যে ভারতের বাইরের থেকে কোনো কোম্পানি ভারতে এসে ব্যবসা করতে পারবে, আবার ভারতের থেকে কোনো ব্যক্তি বাইরে বিদেশে গিয়ে ব্যবসা করতে পারবে। তাহলে এই যে এলপিজি মডেল 1991-তে যখন এসেছিল, তখন ভারতবর্ষের নতুন ইকোনমিক পলিসি গ্রহণ করা হয়েছিল, এবং তখন থেকেই কিন্তু ভারতবর্ষের অর্থনীতি বুম করেছিল, মানে ভারতের অর্থনীতি বিশালভাবে গ্রো করতে শুরু করেছিল। ঠিক আছে, কি বললাম? তাহলে এলপিজি মডেল হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। ওকে। আচ্ছা, এগুলো যখন আমি তোমাদের ইকোনমিক্স যখন পড়াবো, তখন আমি খুব ডিটেলস, একদম খুব ডিটেলস এগুলোকে পড়ানোর চেষ্টা করব। ওকে। আচ্ছা, এরপর দেখো ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া, মানে ভারতের যে জাতীয় আয়, সেটা খুব ইম্পর্ট্যান্ট। এই জাতীয় আয়ের মধ্যে আমরা কি পেয়ে যাব? এখানে আমরা পেয়ে যাব জিডিপি, তারপর পেয়ে যাব জিএনপি। ওকে, তো জিডিপি, জিএনপি এই সমস্ত আমরা কিন্তু পেয়ে যাব। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, খুব খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম। ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেমের মধ্যে আমরা স্টক মার্কেট সম্পর্কে পড়বো, ক্যাপিটাল মার্কেট সম্পর্কে পড়বো। ওকে। তারপর দেখো ফিসকাল পলিসি অফ ইন্ডিয়া। ফিসকাল পলিসিতে আমরা ট্যাক্স অ্যান্ড বাজেট সম্পর্কে পড়বো। ঠিক আছে। অ্যাকচুয়ালি ফিসকাল সিস্টেম মানে কি? ফিসকাল সিস্টেম মানে হচ্ছে সরকারের আয়। এক কথায় আমি বললাম, বোঝানোর সুবিধার্থে বললাম যে ফিসকাল পলিসি অফ ইন্ডিয়া মানে সরকার যত টাকা ইনকাম করছে, সরকারের যত টাকা আয় হচ্ছে, সেই আয়টাকে সরকার কোন কোন ক্ষেত্রে কিভাবে কিভাবে ব্যয় করছে, সেটার মধ্যেই আলোচনা হচ্ছে এই ফিসকাল পলিসিতে। ওকে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে ব্যাংকিং ইন ইন্ডিয়া অ্যান্ড রোল অফ আরবিআই, মানে ভারতবর্ষে ব্যাংকিং প্রসেসটা কেমন, ঠিক আছে, এবং সেখানে আরবিআই এর ভূমিকা কি, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে। যেমন ব্যাংকিং ইন ইন্ডিয়ার মধ্যে আমরা পড়বো মানে গভর্নমেন্ট রেগুলেটেড ব্যাংক পড়বো, প্রাইভেট ব্যাংক পড়বো, এবং সেইখানে আরবিআই যে পলিসিগুলো রয়েছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে পলিসিগুলো রয়েছে, সেগুলোকে পড়বো। ওকে। দেন আমাদের পড়তে হবে ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন। ঠিক, ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন। অ্যাকচুয়ালি ইনফ্লেশন মানে আমি যদি এক কথায় বলতে চাই, তোমরা এমনটা বুঝে রাখো, ইনফ্লেশন মানে দ্রব্যমূল্য বৃদ্ধি। ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন মানে দ্রব্যমূল্য বৃদ্ধি, মানে কোনো জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে মার্কেটে। এমন এমন কিছু জিনিস আছে যাদের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়ে যাচ্ছে, এবং দাম বৃদ্ধির ফলে সেই জিনিসটা কিন্তু বিক্রি কম হচ্ছে না, মানে দামও বাড়ছে, বিক্রিও বাড়ছে। অর্থাৎ কি, যেমন ডিম্যান্ডও, প্রচুর ডিম্যান্ড রয়েছে এবং প্রচুর প্রাইস রাইজও হচ্ছে, এটাকে বলা হয় ইনফ্লেশন। আর ঠিক ইনফ্লেশনের উল্টো কেসটা হলো ডিফ্লেশন, মানে জিনিসের দাম একেবারে পড়ে যাচ্ছে, মার্কেটে কোনো জিনিসের চাহিদাই নেই, দাম কমে যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে ইনফ্লেশন আর ডিফ্লেশন। ইনফ্লেশন মানে দ্রব্যমূল্য বৃদ্ধি, ডিফ্লেশন মানে দ্রব্যমূল্য হ্রাস পাওয়া। ঠিক আছে। ওকে।
এরপর ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, খুব ইম্পর্ট্যান্ট। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থেকে একদম মানে লাইন তুলে তুলে কোয়েশ্চেন করে, এবং এই ক্ষেত্রে না, এই সমস্ত ক্ষেত্রে রমেশ সিং স্যারের বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ রমেশ সিং স্যারের দেখবা তোমরা একদম লাইন তুলে তুলে প্রশ্ন করবে এই সমস্ত টপিক থেকে। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই মানে কি, বাজারে কোনো জিনিসের ডিমান্ড রয়েছে আর সেই ডিমান্ডের তুলনায় তুমি সাপ্লাই কতটা দিতে পারছো সেই সমস্ত আলোচনা হবে। আর তার সাথে সাথে রিলেটেড আর একটা টপিক রয়েছে, দ্যাট ইজ প্রাইস ইলাস্টিসিটি, মানে কখনো প্রাইস বাড়ছে কখনো প্রাইস কমছে। প্রাইস কিসের উপর ডিপেন্ড করে? আমরা যদি লাভ ক্ষতির অঙ্ক করে থাকি তাহলে আমাদের একটা কনসেপ্ট থাকবে, প্রাইস ডিপেন্ড করে কস্ট অফ প্রোডাকশনের ওপরে। অর্থাৎ একটা জিনিসকে প্রোডাকশন করতে, মনে করো একটা জিনিস তৈরি করতে আমার 10 টাকা খরচ হলো, তাহলে আমার সেই জিনিসটার দাম হয় ম্যাক্সিমাম 15 টাকা করতে পারি। কিন্তু কোনো জিনিস তৈরি করতে যদি আমার প্রচুর টাকা নষ্ট হয়ে যায় তাহলে আমার কি হবে, দামও বৃদ্ধি পেয়ে যাবে। তা সেই প্রাইস ইলাস্টিসিটি সেখানে আমরা দেখব যে দ্রব্যমূল্য বৃদ্ধি, হ্রাস ইত্যাদি ইত্যাদি। ওকে, আচ্ছা, তারপর আমাদের পড়তে হবে ডিফারেন্ট টাইপস অফ মার্কেট অ্যান্ড প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। বলছে বিভিন্ন ধরনের আমাদের মার্কেট রয়েছে, সেই বিভিন্ন মার্কেট সম্পর্কে পড়বো, তার সাথে সাথে আমরা প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস পড়বো, খুব ইম্পর্ট্যান্ট এটাও। ওকে, তারপর পড়বো ট্রেড ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করা, সেটা ইন্টারন্যাশনাল কমিউনিটির জন্যই হোক বা ন্যাশনাল সিটিজেনদের জন্যই হোক, যে ট্রেড ইন ইন্ডিয়া, ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের অবস্থাটা কেমন। আর এই ট্রেড ইন ইন্ডিয়ার মধ্যে আমাদের আর একটা জিনিস মনে রাখতে হবে, ইনফ্রাস্ট্রাকচার বলে একটা চ্যাপ্টার আছে, ইনফ্রাস্ট্রাকচার, সেটাকেও কিন্তু মাথায় রাখতে হবে যে ব্যবসা বাণিজ্য করার জন্য আমি কতটুকু সুযোগ সুবিধা প্রদান করছি। এই ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলি, যে দেখো পশ্চিমবঙ্গে যখন টাটা এসছিল ন্যানো, অর্থাৎ কি সিঙ্গুরে, সেই সিঙ্গুরে যখন টাটা ন্যানো আসলো তখন সেটাকে মমতা ব্যানার্জি তার বিরোধ করে কিন্তু ক্ষমতায় এসেছিলেন। তো সেই সময় যে টাটা ন্যানোকে যে জায়গাটা দেওয়া হয়েছিল, বামফ্রন্ট যে জায়গাটা তাদের দিয়েছিল চাষের জমি দিয়েছিল। ওকে, টাটা কোম্পানিকে বলেছিল তোমরা চাষের জমিতে তোমাদের ফ্যাক্টরি সেট আপ করো। কিন্তু মমতা ব্যানার্জির বক্তব্য ছিল যে ভারতবর্ষে তো আমাদের পশ্চিমবঙ্গে তো আরও অনেক অনুর্বর জমি রয়েছে, তো তুমি সেই অনুর্বর জমিতে টাটাদের ব্যবসা করতে দাও, এখানে কেন দিচ্ছ, কারণ এখানে তো ফসল ফলবে। তাহলে মনে করো যে ইন্ডাস্ট্রি করে তোমরা ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা হাতে আসলো, কিন্তু তোমার কাছে খাবার নেই, কারণ খাবার জমিতে তুমি ইন্ডাস্ট্রি লাগিয়ে দিয়েছো। তো এই ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সবাই মমতা ব্যানার্জিকে সাপোর্ট করেছিল, যে মমতা ব্যানার্জি যা বলছেন ঠিক বলছেন। কিন্তু আদতেও দেখা গেল যে সেটা লস যা হওয়ার সেই লসটাই হলো, শিল্পও হলো না, চাষও হলো না, আলটিমেটলি টোটালটাই লস হলো আমাদের রাজ্যের জন্য। ওকে, আচ্ছা, তাহলে সেই জন্যে দেখো যে কোনো ট্রেড বা যে কোনো ট্রেড যদি ভারতবর্ষে হয় বা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যদি হয়, তাহলে সরকারকে ঠিক করতে হয় যে আমার ইনফ্রাস্ট্রাকচারটাকে প্রোভাইড করতে হবে। অর্থাৎ আমি কোনো একটা কোম্পানিকে আমার রাজ্যে আনবো, আনার জন্য তাকে আমাকে ভালো রাস্তা বানিয়ে দিতে হবে, তাকে ভালো মানে ইলেকট্রিসিটি কারেন্ট প্রোভাইড করতে হবে, তার জন্য আমার জলের জল করে দিতে হবে, তার জন্য আমার সুলভ শ্রমিক করে দিতে হবে। এই যে যে জিনিসগুলো, এগুলো ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ে। ওকে, আমরা যখন পড়বো এগুলো ডিটেলসে দেখব, কিন্তু তোমরা এগুলো এই টপিকগুলোকে পড়বে, নোট করে নিও। ওকে, তারপর খুব গুরুত্বপূর্ণ আরেকটা টপিক রয়েছে, দ্যাট ইজ পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, মানে ভারতবর্ষের দারিদ্রতা এবং আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব, এটা নিয়েও তোমাদের পড়তে হবে। ওকে, আচ্ছা, দেন ডিফারেন্ট লজ রিলেটেড টু ইকোনমিক্স, এবং ভারতবর্ষে অর্থনীতির জন্য আমরা যে বিভিন্ন, আমাদের সরকার যে বিভিন্ন লজ বা রেগুলেশনস অ্যান্ড কার্ভস তৈরি করে রেখেছে সেগুলো আমাদের পড়তে হবে। তারপর কি, তারপর দেখো ডিফারেন্ট রেভলিউশনস ইন ইন্ডিয়ান ইকোনমি, ভারতবর্ষের ইকোনমিতে যে বিভিন্ন ধরনের রেভলিউশনগুলো হয়েছিল, এই রেভলিউশন মানে কিন্তু লাঠিটাঙ্গা নিয়ে মারামারি করা নয়, এই রেভলিউশনগুলো মানে যেমন গ্রিন রেভলিউশন, তারপর হোয়াইট রেভলিউশন, ঠিক আছে, এই যে যেগুলো হয়েছিল, তারপরে তোমার ব্রাউন রেভলিউশন, অর্থাৎ কি দুধের প্রোডাকশানের জন্যে, মানে এগ্রিকালচারের জন্যে, আলুর প্রোডাকশানের জন্যে, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রোডাকশানের জন্য বিভিন্ন ধরনের রেভলিউশন হয়েছিল, যার ফলে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি বুম করেছিল, মানে প্রচণ্ড পরিমাণে গ্রো করতে শুরু করেছিল। ওকে, তারপরের পয়েন্টটা হচ্ছে প্রোডাকশন অ্যান্ড কস্ট, মানে একটু আগে আমি আলোচনা করে এসেছিলাম প্রোডাকশন অ্যান্ড কস্ট সম্পর্কে, কোনো জিনিসকে প্রোডাক্ট করা মানে তৈরি করা এবং তার কস্ট নির্ণয় করা। ওকে, তারপর হচ্ছে কিনা ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস রিলেটেড টু ইকোনমি, অর্থাৎ কি ভারতের অর্থনীতির জন্য ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর ভূমিকা কি। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কথা যদি বলি তাহলে আমরা বলবো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারপরে বলবো তোমার আইবিআরডি, ঠিক আছে, তারপরে তোমার বলবো সার্ক, ঠিক আছে,
এই যে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো রয়েছে এগুলো আমাদের দেখতে হবে। ওকে, তার সাথে সাথে কি না, তার সাথে সাথে মিসলেনিয়াস টার্মস, অর্থাৎ এছাড়াও কিছু কিছু টার্মস আছে সেগুলো আমাদের দেখতে হবে। তার সাথে কি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সকেও মাথায় রাখতে হবে। আর এর সঙ্গে সঙ্গে দুটো টপিক আরও বলে দিই, দ্যাট ইজ মিনারেল রিসোর্সেস অফ ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষের কাছে খনিজ সম্পদ কেমন কি রয়েছে সেটা, এবং তারপরে কি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এবং ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কেমন কি হচ্ছে সেটা নিয়েও আমাদের পড়তে হবে। তো ওভারঅল এই 22টি টপিক, হ্যাঁ, ওভারঅল এই 22টি টপিকস কিন্তু তোমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কনসেপ্টগুলো। যদি এই বিষয়ে ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে করো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, থ্যাংক ইউ।